নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরীর লেখা একটি উপন্যাস জঙ্গল, আজকের ৭ম পর্ব। শিকারের নেশায় ঘুরিতে ঘুরিতে মান্দ্রাজ হইতে ৫০০ মাইল দূরে কর্নুল দেশে দিগুভামেটা গ্রামে আসিয়া পড়িয়াছি। এই দুর্দিনে শিকার কাহিনী লিপিবদ্ধ করিতে কুণ্ঠা আসার কথা, কারণ উহা লোকমতে বিলাসিতার একটি অঙ্গ। শিকার আমার নিকট ঠিক বিলাস নহে, বাঁচিয়া থাকার একটি অবলম্বন, প্রকৃতিগত ধর্ম, যাহা অহরহ সভ্যতার নানা উৎকর্ষের সংস্পর্শে আসিয়াও কিছুমাত্র সংস্কৃত হয় নাই, আদিম বুনো অবস্থাতেই রহিয়া গিয়াছে। সংস্কারাধ্য ধর্মান্ধ পুণ্যার্থে যেভাবে নানা ক্লেশ স্বীকার করিয়া তীর্থভ্রমণ করিয়া থাকে, আমিও সেইরূপ অনেক সময় অনাহার ও অনিদ্রা সহ্য করিয়া শার্দুল দর্শনাকাঙ্ক্ষায় ম্যালেরিয়া আক্রান্ত দেশে গভীর অরণ্যে ঘুরিয়া বেড়াই। ভয়ঙ্করের রূপ দর্শনে মুগ্ধ হই, বধ করিতে পারিলে অবর্ণনীয় আনন্দ পাইয়া থাকি। অহিংসাবাদী এই আনন্দকে বলিবেন পৈশাচিক হিংস্র প্রবৃত্তি। বলুন, তাহার আত্মতৃপ্তিতে বাধা দিব না। আমার বক্তব্য বিষয়ে শিকার, ধর্মনীতি অথবা দর্শনতত্ত্বের গবেষণা নহে। সুতরাং ঘটনাগুলি লিখিয়া যাই। স্থানটি মান্দ্রাজ প্রদেশের একটি বিখ্যাত মৃগয়া ভূমি। এই স্থানে অপ্রত্যাশিতভাবে একটি নূতন রকমের মানুষ আবিষ্কার করিলাম। ভদ্রলোক স্থানীয় রেঞ্জ অফিসার, নাম শ্রীযুক্ত পি চিঙ্গেল রেডি। তিনি অযথাচিতভাবে পরোপকার করিয়া নির্বিকার চিত্তে বলিয়া বসেন, ত্রুটি থাকিলে মার্জনা করিবেন। প্রগতির যুগে প্রকাশ্যে এইরূপ নির্বুদ্ধিতার পরিচয় দিয়া তিনি একঘরে না হইয়া কেমন করিয়া সুস্থভাবে টিকিয়া আছেন জানিবার জন্য কৌতূহলী হইয়া উঠিলাম। ঘনিষ্ঠভাবে মিশিয়া বুঝিলাম তাহাকে চালাকের সমাজ হইতে দূরে রাখাই বাঞ্ছনীয়, কারণ তিনি বেপরোয়া ধরনের মানুষ। তাহার উপর মিথ্যা কথা পারতপক্ষে বলিতে চান না। রেডি মহাশয়ের কথা উল্লেখ করা প্রয়োজন বোধ করিলাম, কারণ এই কাহিনীর সহিত তাহার বিশেষ যোগ আছে। স্টেশনে আসিতেই দেখিলাম তিনি আমাকে অভ্যর্থনা করিবার জন্য সদল বলে প্রস্তুত হইয়া আসিয়াছেন। পোশাকে শনাক্তের চিহ্ন ছিল, চিনিতে অসুবিধা হইল না। ট্রেন হইতে নামিয়া আমার সহযাত্রী শ্রীযুক্ত আনসারি পাতশার সহিত পরিচয় করাইয়া দিলাম। পাতশা সাহেবকে সঙ্গে আনিয়াছিলাম জঙ্গলের নানা অসুবিধা হইতে নিষ্কৃতি পাইবার আশায়, কারণ তিনিও জঙ্গল দেশের লোক, ভিন্ন স্থানের রেঞ্জ অফিসার। স্টেশনের বাহিরেই গোজান অপেক্ষা করিতেছিল। রাইফেলের গাদা ও অন্যান্য ভারী মাল তাহাতে তুলিয়া দিয়া আমরা হাঁটিয়া ফরেস্ট বাংলোর দিকে চলিতে লাগিলাম। বেলা তখন ৫টা হইবে। প্রথমেই কাজের কথা পারিলাম। ইতিমধ্যে বাঘ কোনো গরু অথবা মহিষ মারিয়াছে কিনা। উত্তর আসিল না। ২০ দিনের ছুটি মজুদ ছিল, দমিলাম না। পরে কথা প্রসঙ্গে জানিলাম আমার শিকারের জন্য কৃত ৩টি মহিষ বিভিন্ন মওড়ায় গত ৪ দিন ধরিয়া বাধা হইতেছে, কিন্তু জন্তুগুলি জাবর কাটা ছাড়া অন্য কোনরূপ চাঞ্চল্য প্রকাশ করে নাই। ইহার পর পথে শিকার সম্বন্ধে উল্লেখযোগ্য আর কোনো কথা হয় নাই। ফরেস্ট বাংলো স্টেশন হইতে অতি নিকটে, পৌঁছাইতে সময় লাগিল না। চতুর্পার্শ্বে জঙ্গল, আবেষ্টনী ভালো লাগিল। অপরাহ্ন উত্তীর্ণ হইয়া যাইতেছিল। একটু অসহিষ্ণু হইয়া উঠিয়াছিলাম। প্রশ্ন করিলাম, আজ মাচানে বসা চলে না? রেডি মহাশয় সবিস্ময়ে বলিলেন, সমস্ত রাত সমস্ত দিন ট্রেনে গেল, আজই মাচানে বসবেন? আজ ক্লান্ত হয়ে আছেন, বরং বিশ্রাম করুন। মনে মনে ভাবিলাম, হায় রে, আমি কেন দুর্মুখ জিবিএসের মতো বলিতে পারি না? গড়াইল গাড়ির চাকা, আর ক্লান্ত হইলাম আমি। অনুমান করিলাম মাচান তৈয়ারি হয় নাই। সন্দেহ ভঞ্জন নিমিত্ত সলজ্জভাবে উত্তর দিলাম, ট্রেনে বসিয়া বসিয়া ভ্রমণ করিলে আমার ক্লান্তি আসে না।
ভদ্র সন্তানের পক্ষে এমন একটি উক্তি শোভনীয় হইবে না জানিয়াই কৃত্রিম লজ্জার অবগুণ্ঠন টানিয়াছিলাম। আমার অনুমান মিথ্যা হয় নাই। রেডি মহাশয় বলিলেন, মাচান তো তৈরি নেই, বেলা পড়ে গেছে। সন্ধ্যার আগে যদি কোনো প্রকারে দাঁড় করানো যায় তো আপনাকে লাইভ বেটের ওপর বসতে হবে। এদিকটা আবার সবই স্ট্রাইপস, গুলি না লাগলে ক্ষতি নেই, কিন্তু ঠিক জায়গায় তাক না হলেই বিপদ। বাঘজন্তুটা বড় বটে, কিন্তু ভাইটাল পার্ট তো বড় নয়। নিশানাটা খুব পাকা হওয়া দরকার, কারণ বাঘ যখন পশু আক্রমণ করে তখন অত্যন্ত সতর্ক থাকে। তাড়াহুড়ায় ভুল জায়গায় গুলি লাগলে সে পশুকে ছেড়ে শিকারিকেই তাড়া করে বসে। এদিককার এলাকায় সব দিকেই মহিষ বাঁধা হয়ে গিয়েছে। এখন সান্দ্রাপাড়ুর পথে চেষ্টা করা চলে, কিন্তু সেখানে গাছগুলো বেজায় নিচু, তার ওপর পলকা। জীবন্ত মহিষ রেখে বসা ঠিক হবে না। কয়েকদিন অপেক্ষা করুন, একটা না একটা মহিষকে ঠিক মেরে দেবে। তখন ধীরে সুস্থে মাচান বেঁধে মারবেন, বসে বসে খাবে, টিপ করবার অনেক সময় পাবেন। পূর্ব হইতে মাচান না বাঁধার ত্রুটি সামলাইতে গিয়া রেডি মহাশয় অযথা পাকে প্রকারে আমার লক্ষ্যভেদ নৈপুণ্যের ওপর কটাক্ষপাত করিতে ছাড়িলেন না। ইচ্ছা হইল রাইফেল বাহির করিয়া তখনই লক্ষ্যভেদের ভেলকিবাজি দেখাইয়া দিই, কিন্তু বিরত হইলাম এই ভাবিয়া, হয়তো ভদ্রলোক অনেক নামকরা শিকারীর টিপ স্বতন্ত্রভাবে দেখিয়া থাকিবেন। সেই কারণেই নিশানা সম্বন্ধে তিনি সহজে কাহাকেও বিশ্বাস করিতে পারেন না। তাছাড়া আমি দিঘু ভামেটায় আসার দরুন তাহার অভিভাবকত্বের দাবিও জন্মাইয়াছিল, যাহা আমার মতো পরমুখাপেক্ষী অস্বীকার করিতে পারে না। গল্প করিতে করিতে তিনি জানাইয়া দিলেন, কতগুলি সাহেব ও দেশি অফিসার এখানে শিকার করিতে আসিয়া বাঘের কামড়ে মরিয়াছিল। ঘরের ছেলে ঘরে মরিলে তাহাকে শবদেহগুলি লইয়া জ্বালাতনে পড়িতে হইত না। অনভিজ্ঞ শিকারীর দল মরিয়া মরিয়া তাহাকে কিভাবে নাজেহাল করিয়াছিল তাহার বিশদ বিবরণ দিয়া চলিলেন। গল্প চলিতেছিল, তাহারই ফাঁকে নিকটেই সম্বরের ডাক শুনিলাম। চঞ্চল হইয়া উঠিয়াছিলাম। বাঘ শিকারে না আসিলে হাতে রাইফেল লইয়া শব্দ অনুসরণ করিতাম। কিছুক্ষণ পরে পাচক আসিয়া জানাইয়া গেল খানা প্রস্তুত। গভীর অরণ্যে কুক্কুট মাংসের সহিত মোগলাই পরোটার যোগাযোগ কল্পনাও করিতে পারি নাই। পরম পরিতোষের সহিত আহার শেষ করিয়া কায়মনো বাক্যে রেডি মহাশয়ের কল্যাণ কামনা করিলাম। পরের দিন সকালে সান্দ্রাপাড়ুতে যাইবার প্রস্তাব করিলাম। রেডি মহাশয় বিপদের কথা পূর্বেই জানাইয়াছিলেন। পুনরায় স্মরণ করাইয়া দিলেন যে আমি মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করিতে চলিয়াছি, কিন্তু আমার সংকল্প স্থির দেখিয়া অনিচ্ছা সত্ত্বেও সান্দ্রাপাড়ুতে মাচান বাঁধিবার আদেশ দিলেন। মাচানের কামুফ্লাজিং সম্বন্ধে আমি একটু বাতিগ্রস্ত। সব দিক হইতে নিজে না দেখিয়া সন্তুষ্ট হইতে পারি না। শিক্ষিত বাঘেদের আবার উঁচু নজরটাই বেশি। বেটের নিকটে আসিবার আগে গাছের ডালগুলি ভালো করিয়া পরীক্ষা করিয়া লইয়া থাকে। আবেষ্টন্যের সহিত সামান্য গরমিল দেখিলেই সন্দিগ্ধ হইয়া পড়ে, এবং বদ্ধ জীবটি যতই সুস্বাদু হোক না কেন অবহেলায় তাহা পরিত্যাগ করিয়া চলিয়া যায়। বেলা 4টার সময় রওনা হইলাম। পৌঁছাইতে ঘণ্টাখানেক লাগিয়াছিল। এদিকটা দিগুভামেটার মতো নয়, অনুর্বর জমি, রৌদ্রতাপে স্থানে স্থানে ফাটিয়া গিয়াছে। মাচানের নিকটে আসিয়া ধুমিয়া গেলাম। বেজায় নিচু, 7-8 ফুটের বেশি হইবে না। তাহার উপর ছোট ঘরের মতো দেখাইতেছে। যথাসম্ভব ত্রুটিগুলি সংশোধন করিয়া বেলা থাকিতেই বর্ণবাস সহ উপরে উঠিলাম। বর্ণবাস হইল স্থানীয় বৃদ্ধ শিকারী। রাইফেল ও গান পাশাপাশি রাখিয়া নিশ্চিন্ত হইয়া বসিলাম। মহিষটি মাচান হইতে প্রায় 100 ফুট দূরে বাঁধা হইয়াছিল। ব্যবধানটি ভালোই লাগিল। জখম হইলেও এক লাফে বা ঘাড়ের ওপর আসিয়া পড়িতে পারিবে না। 2 বার গুলি চালাইবার যথেষ্ট সময় পাইব। কুলিদের মাচানের কাছাকাছি বসিয়া গল্প করিতে বলিয়া দিলাম। লোকগুলি মাচানের নিকট গল্প করিলে বাঘ সন্ধ্যার সময়ও এদিকে আসিবে না। ইত্যবসরে বাঘকে ভরকাইয়া আমি মহিষের কাঁধে টর্চ ফেলিয়া আলো ঠিক করিয়া রাখিতে পারিব। যে স্থানটিতে মহিষ বাঁধা হইয়াছিল সেখানে ঘন ঝোপের জন্য সন্ধ্যার পূর্বেই কাঠ চালানোর মতো অন্ধকার হইয়া আসিল। সুবিধাটি কাজে লাগাইলাম। আলোর ব্যবস্থা ঠিক হইয়া গেলে লোকগুলিকে গল্প করিতে করিতে চলিয়া যাইতে বলিলাম। তখন আকাশের পিঙ্গল মিশ্রিত ফিকে গোলাপি রং মলিন হইয়া আসিতেছিল।
দূরের পাহাড়গুলি একের পর এক অন্ধকারে মিলাইতে শুরু করিয়াছে। মাঝে মাঝে কেকারব শুনিতেছি। একজোড়া বুলবুল পাশের ঝোপে মিহি সুরে গান ধরিয়াছে। মৃদু সমীরণে দূর হইতে বনফুল দলের মধুর গন্ধ বহিয়া আনিতেছে। আবেষ্টনীতে রোমান্সের সাড়া পড়িয়া গিয়াছে। প্রকৃতির এই রসলীলায় আমিও মাতিয়াছি। বয়স কমিয়া যাইতেছে। কল্পনা রসরাজ্যে অভিযানের জন্য প্রস্তুত। ঠিক এমনই সময় শুনিলাম খস 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 শব্দ মাচানের পিছনে। শুষ্ক পত্রের ওপর সন্ত্রস্ত পদবিক্ষেপে কোনো জন্তু চলিয়া আসিতেছে। গতি তাহার মন্থর। সঙ্গে সঙ্গে বর্ণবাস আমাকে স্পর্শ করিল। সংকেতে জানাইয়া দিল, প্রস্তুত হও। তাহার সংকেতের অপেক্ষায় আমি ছিলাম না। যথাসময়ে রাইফেল বগলে তুলিয়া লইয়াছিলাম। শব্দ থামিয়া গিয়াছে। পলে পলে সময় কাটিতে লাগিল। ইতিমধ্যে সম্মুখের দৃশ্য অন্ধকারে ডুবিয়া গিয়াছে। কান খাড়া করিয়া বসিয়া আছি। কিছুক্ষণ পরে আবার শব্দ আসিল, খস খস খস, আরও নিকটে এবং কিঞ্চিৎ দ্রুত। উত্তেজনায় গলা শুকাইয়া গিয়াছে। পাশেই জলাধার রহিয়াছে, কিন্তু তাহা তুলিয়া পান করিবার সাহস নাই। পাছে কোনো শব্দ করিয়া ফেলি। কতক্ষণ এইভাবে বসিয়াছিলাম স্মরণ নাই। হঠাৎ গলা এমনভাবেই খুসখুস করিয়া উঠিল যে নিজেকে সামলাইতে পারিলাম না। বহুবার কাশিয়া ফেলিলাম এবং কপালে করাঘাতও করিলাম। সব কিছুই পণ্ডশ্রম হইয়া গেল। নিজেকেই ধিক্কার দিলাম। বর্ণবাস ত্বক ও জিহ্বার সাহায্যে যে শব্দ বাহির করিল তার আনুমানিক অর্থ, এমন সময় না কাশলেই কি চলত না বাবু, বাঘ যে পালালো। সংকেতটি মরার ওপর খাড়ার ঘায়ের মতো লাগিল। এখন কিছুরই আশা নাই। মন তিক্ত হইয়া উঠিয়াছিল। সশব্দে জলাধার তুলিয়া শুষ্ক কণ্ঠকে সিক্ত করিয়া দিলাম। শ্মশান বৈরাগ্য আসিয়া গিয়াছে। শ্মশানে সকলেই সমান। সাধারণ টর্চটা মাচানের ভিতরে জ্বালাইয়া বর্ণবাসের হাতে একটা সিগারেট গুজিয়া দিলাম। বিশুদ্ধ বাংলাতেই বলিলাম, ফোকো, টানো, জোরে আওয়াজ করিয়া বোম বলিয়া টানো। ভাবিলাম, জীবনে আর কখনো শিকারে আসিব না। কাল সকালেই বার্থ রিজার্ভ করিতেছি। আজ রাত্রিটা কাটিলে হয়। আমার আচরণে বর্ণবাস কি ভাবিতেছিল কে জানে। উৎকট উত্তেজনার শেষ পরিণাম অবসাদ। আমি উহার কবল হইতে নিষ্কৃতি পাই নাই। মাচানের স্বল্প পরিধির ভিতর যেটুকু স্থান করিতে পারিলাম তাহাতেই হাড়গোড় দুমড়াইয়া শুইয়া পড়িলাম এবং টর্চ নিবাইবার পর অল্প সময়ের ভিতর ঘুমাইয়া গিয়াছিলাম। মাঝে বর্ণবাস আমাকে জাগাইয়া দিয়াছিল। বর্ণবাসের সংকেতে ঘুম ভাঙিয়া যাওয়ায় রাইফেলের দিকে হাত বাড়াইতেছিলাম। বর্ণবাস কানের নিকট মুখ আনিয়া চুপি চুপি বলিল, বাঘ আসে নাই, হুজুরের নাক ডাকিতেছিল। শুইয়া পড়িলাম। পুনরায় বর্ণবাস সংকেত দিল। এবার তাহার আঙুলের দৃঢ় চাপের সহিত মহিষটার আর্তনাদ শুনিতে পাইলাম। জীবন্ত মহিষের ওপর বাঘ নিশ্চয় লাফাইয়া পড়িয়াছে। এক মুহূর্ত বিলম্ব হইলে মহিষটাকে মারিয়া ফেলিবে। যথাসম্ভব ক্ষিপ্রতাসহ সন্তর্পণে উঠিয়া বসিলাম। চকিতে প্রস্তুত টর্চের সুইচ টিপিয়া দিলাম। দেখিলাম মহিষটার পিঠে বাঘ চড়াও হইয়া ঘাড় কামড়াইবার চেষ্টা করিতেছে। মহিষটা প্রাণপণ শক্তিতে চিৎকার করিয়া বাঁধন ছিঁড়িবার জন্য অস্থির হইয়া উঠিয়াছে। বাঘের মাথাটা টর্চের আলোর বাহিরে অন্ধকারে মিলাইয়া গিয়াছে। মাত্র পিছনটা এবং বুকের খানিকটা অংশ দেখিতে পাইতেছি। তখন কোনটা গান এবং কোনটা রাইফেল বাছিয়া লইবার সময় ছিল না। যেটাকে সামনে পাইলাম সেইটাকেই তুলিয়া বুক লক্ষ্য করিয়া ট্রিগার টিপিয়া দিলাম। সঙ্গে সঙ্গে বাঘ মহিষের অপর দিকে জড় পদার্থের ন্যায় পড়িয়া গেল। বাঘটা মরিয়াছে। এখন ওটা স্তূপীকৃত অসার মাংসপেশি ছাড়া আর কিছু নয়। তথাপি মাথায় আর একটা গুলি মারিতে পারিলে নিশ্চিন্ত হইতাম। কিন্তু মহিষের পিছনটা আড়াল করিয়া রাখিয়াছে। মাজাতে মারিতে মন চাহিতেছিল না। দোনলা ব্রিজ লোডার দিয়া মারিয়াছিলাম। ভোতা লিথেলের আরেকটা গুলি লাগিলে চামড়ার কিছু থাকিবে না। বিরত হইলাম। অনেকক্ষণ আলো জ্বালাইয়া বসিয়া রহিলাম। বাঘ নড়িল না। উহার মৃত্যু সম্বন্ধে সুনিশ্চিত হইয়া টর্চ নিবাইয়া শুইয়া পড়িলাম। তখন ভোর হইতে কত দেরি আছে অনুমান করিতে পারি নাই। উত্তেজনায় নিদ্রা আসিতেছিল না। খানিকটা সময় কাটিতে দেখিলাম বন্দুক রাখিবার বড় ছিদ্র হইতে আলো আসিতে আরম্ভ করিয়াছে।
ভোর হইতেছিল। উঠিয়া বসিলাম। নিজের অজ্ঞাতেই আমার দৃষ্টি বদ্ধভূমির দিকে চলিয়া গেল। বাঘ সেখানে নাই। ভাবিলাম দৃষ্টিভ্রম, আলো আধারিতে ভালো দেখিতে পাইতেছি না। টর্চ জ্বালাইলাম। বাঘ সত্যই অন্তর্ধান করিয়াছে। মুহূর্তে ক্ষিপ্ত হইয়া উঠিলাম। টর্চ সংলগ্ন রাইফেল হাতে মাচান হইতে নামিতেছি দেখিয়া বর্ণবাস করজোরে নিষেধ করিল। তখন আমার হিংস্র প্রবৃত্তি উন্মত্ত হইয়া উঠিয়াছে। অন্তরের পশু কোনো বাধা মানিল না। অগত্যা বৃদ্ধ তাহার এক নলা ঠাসা বন্দুকটা লইয়া আমাকে অনুসরণ করিবার নিমিত্ত প্রস্তুত হইল। দোনলা ব্রিজ লোডারটা লইতে বলিলাম। সে তাচ্ছিল্যের সহিত প্রত্যাখ্যান করিল। অনুমান করিলাম সেফটি লক ইত্যাদি কলকবজাওয়ালা বন্দুক সে কখনো ব্যবহার করে নাই। মাটিতে নামিয়া অনেকক্ষণ দাঁড়াইয়া রহিলাম, বাঘের গোঙানি শুনিবার জন্য। আমি নিশ্চয় জানিতাম সে বেশি দূর যাইতে পারে নাই। কোনো শব্দ না শোনায় বর্ণবাসকে ঢিল ছুঁড়িতে বলিলাম। প্রথম ইতস্তত করিয়াছিল, পরে কি ভাবিয়া পাথরের নুড়ি আমাদের সামনে ছুঁড়িতে লাগিল। এদিক ওদিক সেদিকে ঢিল পড়িতেছে, কিন্তু কোনো সাড়া নাই। বর্ণবাসকে অগ্রসর হইতে বলিলাম। সে কিছুতেই রাজি হইল না। লোকটা বোকা, আগে চলিলে ঢিল ছোড়ার কত সুবিধা পাইত। তাহার সংকল্প দৃঢ় বুঝিয়া নিজেই অগ্রসর হইয়া গেলাম। সামনে ঢিল পড়িতেছে, আমি 1 পা 2 পা করিয়া অগ্রসর হইতেছি। ঘন ঝোপটার কাছে আসিতেই এমন একটি স্থানে পা পড়িল যাহার স্পর্শানুভূতি নরম, রৌদ্রেদগ্ধ কঠিন মাটির নহে। চমকিয়া 3-4 পা পিছাইয়া আসিলাম। অভ্যাসবশত রাইফেল বগলে তুলিয়া ফেলিয়াছিলাম। তাহার পর নিচের দিকে তাকাইলাম। পাইয়াছি, ওই তো আমার হাতে মারা বাঘ। লেজের খানিকটা অংশ দেখা যায়, আবার তলার দিকটাও ঝোপের বাহিরে আসিয়া পড়িয়াছে। বর্ণবাসও দেখিয়াছিল। বলিলাম, ওটাকে টানিয়া বাহির করো। আদেশ পালন হইতে দেরি হইতেছিল। ফিরিয়া দেখি অতি পাকা শিকারী বন্দুক হস্তে কাঁপিতে আরম্ভ করিয়াছে। অগত্যা মাটিতে রাইফেল রাখিয়া বলিলাম, আমি টানিয়া বাহির করিতেছি, তোমার এক নলাটা ঠিক করিয়া ধরো। বাঘকে নড়িতে দেখিলে গুলি চালাইয়া দিও। বলিয়া রাখা ভালো, আমার শারীরিক শক্তি সাধারণ বাঙালি যুবকের তুলনায় কিছু বেশি। কুস্তির আখড়ায় ইহার প্রমাণ বহুবার পাইয়াছি। কিন্তু একলা বাঘটাকে টানিয়া বাহির করা সহজ বোধ হইল না। এই প্রসঙ্গে একটি স্বীকারোক্তির প্রয়োজন বোধ করিতেছি। হত জন্তুটি একটি অতিকায় লেপার্ড, চিতা নয়, স্ট্রাইপসও নয়, লম্বায় 8 ফুট 4 ইঞ্চি। এত বড় লেপার্ড সচরাচর বড় একটা দেখা যায় না। ঘুমন্ত চোখে টর্চের অত্যুজ্জ্বল আলোয় ঠিক বুঝিতে পারি নাই উহার বিরাট বপুই দৃষ্টিভ্রম ঘটাইয়াছিল। আমার টানাটানিতে মৃত লেপার্ড কোনো আপত্তি না করায় বর্ণবাস সাহায্য করিতে আসিল। গত রাত্রিতে বন্দুকের আওয়াজে এ অঞ্চলে সকলেই জানিয়াছিল গুলি চলিয়াছে। নির্দিষ্ট সময়ের পূর্বেই বাংলো হইতে মালবাহক ও গ্রাম হইতে কৌতূহলী দর্শকের দল আসিয়া উপস্থিত। তাহাদের মুখ দেখিয়া মনে হইল সকলেই খুশি হইয়াছে। আমি তাহাদের আনন্দে প্রাণ খুলিয়া যোগ দিতে পারিতেছিলাম না। ইহার জন্য তো ঘর ছাড়িয়া 500 মাইল দূরে আসি নাই। তবু মন্দের ভালো, মনে বল পাইলাম। এখনও 7-8 দিন ছুটি আছে। ঠিক করিয়া ফেলিলাম, নজরানা যাহাই লাগুক, বড় কর্তার সহিত সাক্ষাৎ না করিয়া ফিরিতেছি না। বাংলোয় ফিরিতে দেখিলাম রেডি মহাশয় অত সকালে আসিয়াছেন। পাতশাহ সাহেব তাড়াতাড়ি লেপার্ড পরীক্ষা করিতে ছুটিলেন। ফিরে আসিয়া বলিলেন, আমার শুভেচ্ছার জন্যই আপনার সাফল্য লাভ হইল। মনে মনে ভাবিলাম বলি। ঘুমন্ত চোখে 1.5 সেকেন্ডের ভিতর প্রায় 100 ফুট দূরে 4 ইঞ্চির টার্গেট যতই সোজা মনে হোক না কেন, উহা বহু বৎসরের নিয়মিত সাধনার ফলে সম্ভব হইয়াছে। বিশেষ করিয়া রাত্রিতে টর্চের আলোয় নিশানা ঠিক করা বরাতের ওপর নির্ভর করে না। কিন্তু বলা হইল না। ভদ্রাচারের শাসনে স্বীকার করিলাম, তিনি শুভেচ্ছা জ্ঞাপন না করিলে বাঘের গায়ে গুলি লাগিত না। রেডি মহাশয় মহিষটাকে সুস্থ অবস্থায় চলে আসিতে দেখিয়া উৎফুল্ল হইয়া বলিলেন, আপনারটি অসাধারণ। এই ধরনের আত্মপ্রশংসা শুনিবার জন্যই তাহার দিকে প্রার্থী হইয়া তাকাইয়াছিলাম। তৃতীয় পুরুষকে প্রাপ্য সম্মান দিতে অনেকেই কার্পণ্য করিয়া থাকেন। রেডি মহাশয় বাস্তবিক গুণগ্রাহী। তাহার প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়া গেল। তিনি বলিয়া চলিলেন, কপালের কথা যদি বললেন তো সে আমাদের বর্ণবাসের।
হরিণ মারতে গিয়েছিল, মেরে দিল বড় বাঘ, ওই এক নলা ঠাসা বন্দুক দিয়ে, যার ফ্রন্ট সাইড রিয়ার সাইড কিছুই নেই, শুধু একটি নল। ঝোপের ভিতর লুকিয়ে বসেছিল, চুন মাখানো বন্দুকের নলটা বার করে। বাঘমশাই তার মাথাটা বন্দুকের নলে ঠেকিয়েই চুলকানোর ব্যবস্থা করলেন, আর বর্ণবাস ঘোড়া টিপেই ভয়ে অজ্ঞান হয়ে গেল। বাঘ মরল। বর্ণবাসকেও হয়তো বাঘিনী এসে শেষ করত, যদি না লাম্বার্ডিরা ফিরতি মুখে ওকে দেখতে পেত। লাম্বার্ডিরা হলো স্থানীয় জঙ্গলি, তাদের জীবিকা গোচারণ। পরশ্রী কাতরতাবশত আমি কথাটা চাপা দিলাম। ওই ধরনের ভাগ্যবান পুরুষ আমার নিকট চক্ষুশূল। প্রশ্ন করিলাম, আজ কোথায় বসা যাবে? রেডি মহাশয় উত্তর করিলেন, এখানে বড়বাগ নেই, ওই লেপারটাই বড়বাগের ঘরোয়ানা চালে দীক্ষিত হয়ে গ্রামবাসীদের অস্থির করে তুলেছিল। আপনি এবার চিন্তামণি পারুতে চেষ্টা করে দেখুন, সে ভারী জঙ্গল, তবে 13-14 মাইল দূরে। আমি জানাইয়া দিলাম, 500 মাইল যখন আসিয়াছি, তখন তাহার সহিত 13-14 মাইলে যোগ দিতে কোনো অসুবিধা হইবে না। রেডি মহাশয় কাজের লোক, কালো বিলম্ব না করিয়া তখনই কতকগুলি কুলিকে পাঠাইয়া দিলেন। এদিকে পাতশাহ সাহেবের ছুটি ফুরাইয়াছিল, তিনিও সেই দিন মান্দ্রাজের দিকে রওনা হইলেন। লেপার্ডের চামড়া ও মাথার খুলি তাহার সহিত দিবার বন্দোবস্ত করিয়া দিলাম, ট্যান করাইবার জন্য। পরের দিন আমরা বেলা 3টার সময় রওনা হইলাম। আস্তানায় পৌঁছাইতে সন্ধ্যা হইয়া গেল। সমস্ত অপরাহ্ন রৌদ্রে ঝলসাইয়া গিয়াছিলাম। বাহিরের চাতালে বসিয়াছিলাম, ঘরের ভিতর পিঙ্গল মাল গুছাইয়া রাখিতেছিল। আসিবার পথে পাথরের বিরাট রূপ দেখিয়া মুগ্ধ হইয়াছিলাম, তাহারই কথা মনে আসিতেছিল। অতীতের কত কথাই না উহার অন্তরে লুকাইয়া রহিয়াছে। কালের ধ্বংসলীলায় বহিরাকৃতি স্তরে স্তরে ফাটিয়া গিয়াছে, কিন্তু অন্তরের গূঢ় রহস্য উদ্ঘাটিত হয় নাই। কবির বাণী মনে পড়িল, কথা কও কথা কও হে অতীত। বটের শিকড়ের নিবিড় আবেষ্টন দেখিলাম, কি ভয়ঙ্কর মিলন দৃশ্য। শিকড়ের দৃঢ় চাপে পাথর নিষ্পেষিত হইয়া গিয়াছে, তথাপি উহা বন্ধনমুক্ত হইতে চায় না। ইহা প্রেম না শক্তির পরীক্ষা? ভাবিলাম, শক্তিশালীর ঘনিষ্ঠ মিলন বোধহয় এইভাবেই হওয়া স্বাভাবিক। পাদমূলে বনস্পতি ও পাথরের ছায়া আসিয়া পড়িয়াছে, ক্ষীণস্রোতা নদীর বক্ষে। স্রোতস্বিনীর মৃদু কলকল ধ্বনির সহিত তাল রাখিয়া ডাকিয়া চলিয়াছে কাঠঠোকরা পাখিটা। নদীর ওপারে যেখানে দিনের আলোর প্রবেশপথ ঘন পাতার আড়ালে রুদ্ধ হইয়া গিয়াছে, সেইখানে দেখা যায় শাল, সেগুন ও অশ্বত্থ বিরাটাকার দৈত্যের মতো দাঁড়াইয়া আছে। তাহাদের গোড়ায় আশেপাশে ঘন ঝোপ অন্ধকারের অস্পষ্টতায় ভয়াল রূপ ধারণ করিয়াছে। আরও নিচে তাকাইলে দেখা যায় সবুজের গভীরতর অন্ধকার গহ্বর হইতে হিংস্র জন্তুর আকস্মিক আবির্ভাব। দৃশ্যটি নিরবচ্ছিন্ন কল্পনাপ্রসূত, তথাপি ভয়াকুল মন মানিতে চাহে না উহা কল্পনা। অরণ্যের এই ভয়ঙ্কর জীবন্ত ছবি এবং অপরূপ আবেষ্টনিত আঁকিবার উপায় নাই। তুলির টানে গাছ, পাথর, নদী সবই আসিবে, কিন্তু অরণ্যকে ঘিরিয়া যে ভীতির আশঙ্কা জড়াইয়া আছে, তাহা কোন শিল্পী চিত্রিত করিবে? সেই অজানা স্রষ্টা মহাশিল্পীর কথা মনে আসিল। মাথা নত করিলাম এবং সর্বান্তকরণে প্রার্থনা জানাইলাম, আমার সকল অহমিকা চূর্ণ করে দাও। আরও কত কথা ভাবিতেছিলাম, মনে নাই। আনমনা অবস্থায় কখন সন্ধ্যা পার হইয়া রাত হইয়া গিয়াছিল তাহার খেয়াল ছিল না। পরের দিন হইতে বিভিন্ন মওড়ায় 2টি মহিষ বাঁধা হইতে লাগিল। মহিষদ্বয়ের ভিতর লেপার্ডের উচ্ছিষ্টটিও ছিল। মার্কামারা চলন্ত গুডলাক সঙ্গে আনিয়াছিলাম, কিন্তু কোনো ফল হইল না। 1 দিন 2 দিন করিয়া 5 দিন কাটিয়া গেল, বা কোনোটাকেই মারিল না। আশ্চর্যের ব্যাপার এই যে, উচ্ছিষ্ট পয়মন্ত মহিষটার চতুর্পার্শ্বেই বড় বাঘ ঘুরিয়াছিল, এমনকি লাফ মারিবার জন্য একবার প্রস্তুত হইয়াছিল। তাহার পদচিহ্ন ও বসিবার স্থানটি পরীক্ষা করায় উহাই প্রমাণিত হয়, কিন্তু শেষ পর্যন্ত হয়তো বাধা অবস্থায় দেখিয়া চলিয়া গিয়াছিল। ঘটনাটি আশ্চর্যজনক হইলেও সত্য। নিষ্কর্মাভাবে আর কতদিন বসিয়া থাকা যায়? ক্যাম্প তুলিবার আদেশ দিলাম। নিজের দুর্ভাগ্যের কথা ভাবিয়া হাসিলাম। চলতি কথায় একটি প্রবাদ বাক্য আছে, কপালে নাইকো ঘি, ঠক ঠকালে হবে কি?
পরের দিন সকাল হইতেই মাল তোলার সাড়া পড়িয়া গেল। যাত্রার জন্য প্রস্তুত হইয়া ঘর হইতে বাহির হইয়াছি, এমন সময় কয়েকটি লামবার্ডে আসিয়া কাঁদিয়া পড়িল। সাহেব, রক্ষা করো, আমাদের সর্বনাশ হইতে চলিয়াছে। বাঘ একটির পর একটি গর্ভবতী গাভী মারিয়া ফেলিতেছে। কাল রাত্রি 2টিকে মারিয়াছে এবং একটিকে টানিয়া গভীর জঙ্গলের ভিতর লইয়া গিয়াছে। লোভ সম্বরণ করিতে পারিলাম না। আশা উদ্দীপ্ত হইয়া উঠিল। মাল নামাইবার আদেশ দিলাম এবং সময় নষ্ট না করিয়া লামবার্ডিদের সহিত যাইবার ব্যবস্থা করিতে বলিয়া দিলাম। অর্ধঘণ্টা কালের ভিতরেই আমরা বাহির হইয়া পড়িলাম। পথ চলিতে চলিতে শুনিলাম আমাদের গন্তব্যস্থল মাত্র 4 মাইল দূরে। পৌঁছাইয়া বুঝিয়াছিলাম 6 মাইলের কম হইবে না। গরুটাকে খুঁজিয়া বাহির করিতে একটু সময় লাগিল, কারণ যেখানে মারিয়াছিল সেখান হইতে প্রায় 3 ফার্লং টানিয়া লইয়া গিয়াছিল। পিছনটা খাইয়া ফেলায় বাচ্চাটা গর্ভভ্রষ্ট হইয়া পড়িয়া গিয়াছে। আহা, কি নধর কান্তি! হয়তো আর কয়েকদিন পরেই ভূমিষ্ঠ হইত। গরুর নিকটবর্তী স্থানে মাচান বাঁধিবার জন্য একটি উপযুক্ত গাছ খুঁজিতে লাগিলাম। কোথাও পাইলাম না। নিরুপায় হইয়া মাটিতেই বসিব ঠিক করিয়া ফেলিলাম। নিকটেই বাঁশঝাড় ছিল। উহার গোড়ার দিকে নাড়া দিতেই অধিকাংশই ভাঙিয়া গেল। কোনোটার গোড়া পুচিয়া গিয়াছে, কোনোটার শিকড় মাটি ছাড়িয়া দিয়াছে। গত্যন্তর না থাকায় নকল ঝাড় প্রস্তুতের নিমিত্ত কুলিদের গোড়া হইতে পাতা সমেত বাঁশ কাটিয়া আনিতে বলিলাম এবং সেগুলি পুঁতিবার জন্য 3 জনকে মাটিতে গর্ত করিতে লাগাইয়া দিলাম। খননকারীদের ভিতর বৃদ্ধটি জুৎসইভাবে শাবল চালাইতে পারিতেছিল না। তাহার নিকট হইতে লৌহদণ্ডটা কাড়িয়া লইয়া নিজেই খুঁড়িতে লাগিয়া গেলাম। তারা ছিল। অপরাহ্নের পূর্বে বসিবার স্থানটি প্রস্তুত হইয়া যাওয়া উচিত। ভিতরকার বাঁধন ইত্যাদি শেষ করিয়া বাহিরে কামোফ্লাজিং দেখিতে আসিলাম। নিকটে গিয়া পিছনে হটিয়া ছবিতে শিল্পীর শেষ পোছ লাগানোর মতো খুঁতগুলি ঠিক করিয়া দিলাম। এখন কে বলিবে ইহা আসল বাঁশঝাড় নহে? খুশি হইয়া বর্ণবাসসহ ভিতরে ঢুকিলাম এবং প্রবেশপথ দৃঢ়ভাবে বন্ধ করিয়া দিতে বলিলাম। কুলির দল ইতিমধ্যে আদেশ মতো গরুটাকে টানিয়া বিপরীত দিকের বাঁশঝাড়ে বাঁধিয়া দিল। মাত্র কয়েক গজ টানিয়া আনিতে 9 জন জোয়ানকুলি হিমশিম খাইয়া গেল। তুলনায় বাঘের আসুরিক শক্তির কথা ভাবিয়া শ্রদ্ধান্বিত হইয়া উঠিলাম। মাথার ওপর ঢাকা থাকার দরুন বাহিরের আলো সত্ত্বেও আমাদের বসিবার স্থানটি গাঢ় অন্ধকার হইয়া গিয়াছে। কুলিদেরও গরু বাঁধার পরেই চলিয়া যাইতে বলিয়াছি। ভিতরে টর্চ জ্বালিবার উপায় নাই, অথচ সিগারেটের নেশা আমাকে পাইয়া বসিয়াছে। অন্ধকারে মাটিতে বসিয়া আর ধূমপান চলিবে না। প্যাকেটটা পাশেই কোথাও পড়িয়াছিল। হাতড়াইয়া বাহির করিতে গিয়া মনে হইল একটি বহুপদী লম্বা কীট আমার তালুর উল্টা পিঠে উঠিয়া পড়িয়াছে। ভাবিলাম হয়তো বড় কেদরাই, কিন্তু বন্দুক রাখিবার ছিদ্রের নিকট হাত আনিতে শিহরিয়া উঠিলাম। একটি বিশালাকায় ঘন কৃষ্ণবর্ণ শতপদী বৃশ্চিক। চোখ কান বুঝিয়া হাত ঝাড়িয়া সেটাকে বাহিরে ফেলিয়া দিলাম। বাহিরে পড়িলেও নিশ্চিন্ত হইতে পারিতেছিলাম না। আবার যে ফিরিয়া আসিবে না তাহার নিশ্চয়তা কি? পরক্ষণেই মনে হইল ভিতরে যে আরও 5-6টা নাই, তাহাই বা কে বলিতে পারে? বৃশ্চিক ছাড়া যদি... আর ভাবিতে পারিলাম না। পালাইবার পথও বন্ধ। ধরিয়া বাঁধিয়া নিরীহ মহিষকে মাংসভোগ বাঘের টোপ করিবার প্রতিক্রিয়া শুরু হইয়াছে। সম্ভব অসম্ভব অনেক ঘটনার আশঙ্কায় যে সময়টি কাটিল তাহারই ভিতর বাহিরে কখন অন্ধকার জমাট বাঁধিয়া গিয়াছিল। এমন সময় মাত্র কয়েক হাত দূরে মাটি আছড়ানোর শব্দ শুনিতে পাইলাম। পরিচিত শব্দ। শব্দকারীকে দেখিবার লোভ সংবরণ করিতে পারিলাম না। নিঃশব্দে পাতার আড়াল সরাইতে দেখিলাম একটি প্রকাণ্ড ভালুক নিবিষ্ট চিত্তে উইয়ের ঢিপি খুঁড়িয়া চলিয়াছে এবং মাঝে মাঝে সনাতন প্রথায় শোষণ দ্বারা দধি ভোজনের ন্যায় হুশ্বাস করিয়া গর্তে মুখ লাগাইয়া টান মারিতেছে। বাহিরে অন্ধকার হইয়া গেলেও তার ছায়ামূর্তি দেখিতে কিছুমাত্র অসুবিধা হয় নাই। এত কাছে যে বন্দুক গায়ে ঠেকাইয়া মারা চলে। হাত নিষ্পিস করিতেছিল। এত বড় হিংস্র জন্তুকে এত সুবিধার মধ্যে পাইয়া মারিতে পারিলাম না। বন্দুক চালাইলে বাঘের আশা ছাড়িতে হয়। নিজেকে সংযত করিলাম। অল্পক্ষণ পরে ভালুকটা চলিয়া গেল। কি অসম্ভব নিস্তব্ধতা! একটি শুকনা পাতা পড়িলে তাহার শব্দ শুনিতে পাইতেছি। হৃদয়ের ওপর কে যেন সশব্দে হাতুড়ি পিটিতেছে।
বাহিরে তাহার প্রতিধ্বনি শুনিতেছি। অকস্মাৎ দূরে ফেউ ডাকিয়া উঠিল, বনের রাজার আগমন বার্তা, বাঘ আসিতেছে। ক্রমান্বয়ে সংকেত আরও নিকটে আসিতে লাগিল। পরে আমাদের কেন্দ্র করিয়া ৩০-৪০ হাতের ভিতর চতুষ্পার্শ্বে ডাকিয়া চলিল। তবে কি আমাদের উপস্থিতি বাঘ জানিতে পারিয়াছে? কিলের নিকটে আসিতেছে না কেন? আমার অনুমান অহেতুক। সন্দেহের কারণ কিছু থাকিলে ভালুক এত কাছে আসিয়া অতক্ষণ ধরিয়া আপন মনে মাটি খুঁড়িত না। হঠাৎ ফেউয়ের ডাক থামিয়া গেল। আবার সেই ভীতিপূর্ণ নিস্তব্ধতা। পর মুহূর্তে সমস্ত বনানী বিকম্পিত করিয়া বা গর্জন করিয়া উঠিল এবং সঙ্গে সঙ্গে মৃত গরুটার উপর লাফাইয়া পড়িল। কি অবর্ণনীয় দৈহিক শক্তি! যেমন লাফাইয়া পড়িল, অমনি গরুটাকে একটানে বিপরীত দিকে ঘুরাইয়া দিল। অধিককাল অপেক্ষা করার কোনো প্রয়োজনীয়তা বোধ করিলাম না। টর্চের সুইচ টিপিয়া দিলাম। দেখিলাম সাক্ষাৎ মৃত্যুর করাল মূর্তি আমার সামনে দাঁড়াইয়া আছে। টর্চের আলোয় চোখ দুইটি গোলাকার অগ্নির ন্যায় জ্বলিতেছে। রাইফেল তুলিয়া টিপ করিতে যাইব, এমন সময় রিফ্লেক্টর ওপর হইতে কোনো ওজনের চাপে ধীরে নিচু হইয়া গেল। কি সর্বনাশ! আলো আমার সামনে মাত্র 2 হাত দূরে মাটিতে পড়িয়াছে। ফ্লাড লাইটের ন্যায় রশ্মিটা আমার মুখে আসিয়া পড়িয়াছে। বসিবার স্থান ভিতরে আলোকিত হইয়া গিয়াছে। বাঘের দেহ দেখিতে পাইতেছি না, অন্ধকারে মিশাইয়া গিয়াছে। রাইফেলের ফার্স্ট সাইটে এতটুকুও আলো নাই। টিপ করিব কেমন করিয়া? মাটি হইতে ঠিকরানো রশ্মিতে বাঘের চোখের ওপর বিশেষ দিক হইতে উজ্জ্বল আলো না পড়িলে জ্বলে না। যে কারণে তাহার চোখ জ্বলে, সেই কারণে হরিণ, মহিষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল ও সাইকেলের পিছন দিককার নিরেট লাল কাচের টুকরাও জ্বলে। সত্যটি লিখিয়া কবির কল্পনার বাধা সৃষ্টি করিলাম, সেজন্য ত্রুটি স্বীকার করিতেছি। আরেকটি সত্য বলিবার আছে। স্ট্রাইপস নরভুক এবং আহত না হইলে কখনো দলবদ্ধ মানুষকে আক্রমণ করে না, যাহা অতি চালাক লোকও করিয়া থাকে। মানুষের সামনে বাঘের আচরণ কতকটা প্রাচীনপন্থী নববধূর ন্যায়। আত্মগোপন করিতে পারিলেই সে অধিক মাত্রায় নিশ্চিন্ত হইয়া থাকে। ক্ষণিকের ভিতর আমি উত্তেজনায় মরিয়া হইয়া উঠিলাম। সুবিধা অসুবিধার কথা ভুলিয়াছি। চক্ষু দুটির মনিস্থল লক্ষ্য করিয়া আন্দাজে ঘোড়া টিপিয়া দিলাম। বাঘ হুঙ্কার দিয়া পলাইয়া গেল। গুলি লাগে নাই। দুঃখে ক্ষোভে মর্মাহত হইয়া পড়িলাম। বালকের ন্যায় কাঁদিতে পারিলে হয়তো সান্ত্বনা পাইতাম। ভাবিলাম, আহত না হইলে বাঘ এইরূপ অবস্থায় কত সময় ফিরিয়া আসে। আজ যে আসিবে না তাহা কে বলিতে পারে? কেন বলিতে পারি না, আশান্বিত হইয়া উঠিলাম। তখনও টর্চটা দাউ দাউ করিয়া জ্বলিতেছিল। বাহিরে হাত বাড়াইয়া রিফ্লেক্টর উঠাইবার চেষ্টা করিতে অনুভব করিলাম উহা আটকাইয়া গিয়াছে। ঠেলাঠেলিতে কোনো লাভ হইল না। নিচু হইয়া দেখি কামুফ্লাজিং নিখুঁত করিতে গিয়া বিভ্রাটটি ঘটিয়াছে। ওপর হইতে একটি মোটা ডাল নিজস্ব ওজনে ধীরে নামিয়া আসিয়া রিফ্লেক্টরের ওপর কায়েমিভাবে চাপিয়া বসিয়াছে। এখন বাহির হইতে ডালটিকেও সরাইয়া না দিলে আলোর ব্যবহার বন্ধ। বাঘ ফিরিয়া আসিলেও তাহাকে আর মারিতে পারিব না। বলাই বৃথা, বাঘ আর ফিরিয়া আসে নাই। সারাটা রাত জাগিয়া কাটাইয়া পরের দিনই মান্দ্রাজে ফিরিবার ব্যবস্থা করিলাম।